আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা ক্লাসে জয়েন করেছো ইতিমধ্যে তাসফিয়া, মোহাম্মদ রহমতুল্লাহ, আল সাহারিয়ার, বাকিবিল্লাহ, রাসেল, আবিদুজ্জামান, সুমাইয়া এবং সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছো ভাই বোন। আজকের ক্লাসে আমি প্রচেষ্টা চালাবো লিটারেচারের জন্য ভর্তি পরীক্ষায় যা তোমাদের দরকার এই পয়েন্টটা পড়ানোর জন্য। চট্টগ্রামের বি ইউনিটে লিটারেচার থেকে প্রশ্ন আসে। আমরা গত বছরের আগের বছর একটু ডিফিকাল্ট মুডের, গত বছরও দেখেছি দুটার মতো প্রশ্ন আসতে। দু তিনটা পাওয়ার চান্স আছে, ইভেন পাঁচটাও পেতে পারো। আমরা দেখছি এই ইউনিটের প্রশ্ন কঠিন হয়েছে, ফলে বি ইউনিটে যদি কঠিন ওনারা করতে চান, ওনারা নিশ্চয়ই পিন পয়েন্ট এরর বেশি দিয়ে বিসিডি ইউনিটে পিন পয়েন্ট এরর বেশি দিয়ে এবং বি ইউনিটে ডি ইউনিটে লিটারেচার থেকে প্রশ্নের সংখ্যা 2টা থেকে 4-5টা করে করতে পারেন। আমাদের রাজশাহীতেও টুকিটাকি লিটারেচার থেকে প্রশ্ন দেখা যায়। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায়ও বিশেষ করে বি ইউনিটে লিটারেচার থেকে প্রশ্ন দেখা যায়। তো আমাদের লিটারেচারের জন্য আমি দেখছি শিক্ষার্থীদের বড় অংশ একবার বিসিএস এর লিটারেচারের সিলেবাস ধরে ধরে পড়ে। তো আমি বলবো এটা খুব ভালো প্ল্যান। বিসিএস এর লিটারেচারের সিলেবাস যদি কেউ শেষ করতে পারে জোস, কিন্তু আনফরচুনেটলি বিসিএস এর লিটারেচার এর জন্য যা যা পড়তে হয় এত কিছু পড়া ভর্তি পরীক্ষার্থীর মতো একজন মানুষের পক্ষে সম্ভব না। ফলে আমি বলবো তোমার যতটুকু তোমার পক্ষে পারা সম্ভব আমি অতটুকু তোমাকে পড়তে বলবো, এবং প্রত্যাশা করি এর বাহিরে প্রশ্ন আসবে না। ডিফিকাল্ট আমি তোমাদেরকে যা দেখাবো এতটুকুর ভিতর থেকে অনেক ডিফিকাল্ট প্রশ্ন করা যেতে পারে। বিসিএস এর লিটারেচারের সিলেবাস পড়তে গিয়ে ওই মূল প্রশ্ন বেশি আসবে, তোমার প্রশ্ন অবশ্য বেশি আসবে গ্রামার, ভোকাবুলারি, তারপর প্যাসেজ এই পার্টটা থেকে। লিটারেচার থেকে প্রশ্ন 2টা 3টা, বেশি আসতে গেলে 5টা আসবে, এর বেশি অবশ্যই আসবে না। তো আমার প্রত্যাশা আমি যা যা তোমাকে পড়তে বলবো পড়াবো, তার বাইরে তোমার পরীক্ষার বেশি আসবে না। আর যদি আসেও সেটা আসলে কেউ পারবা না, পারার মতো না। তোমরা যদি একবার বিসিএস এর লিটারেচার টাইপের প্রশ্ন তোমাদের দেয়, এটা কেউ আসলে পারবে না, তোমাদের কারো পক্ষে সম্ভব না। ফলে যতটুকু সম্ভব ততটুকু পড়ে যাও, এবং আমার প্রত্যাশা ওনারা এর বাইরে প্রশ্ন অবশ্যই করবেন না, এবং লিটারেচার থেকে প্রশ্ন 10টা হবে না। কেমন? যতটুকু হবে আমি প্রত্যাশা করব আমার ক্লাস থেকেই পেয়ে যাবা, আমার এই পিডিএফ থেকেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাসে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আমরা বিসিএস লিটারেচারের জন্য যেটা করতে হবে, প্রথমত আমরা টেক্সট বুকের সাথে যে লিটারেচার পার্টটা আছে, মানে এই টেক্সট বুকে যে কবিতাগুলো আছে, কবিতাটা কে লিখেছেন, ওনার দেশের বাড়ি কোথায়, তারপর কবিতাটা 2-1টা লাইন একটু পড়ে রাখা। তারপর আমাদের পড়তে হবে, এটা তোমরা সাধারণ জ্ঞান মোডেও পড়ে থাকো, যে কিছু কোটেশন পড়ে রাখো, যে নির্দিষ্ট কিছু ইংলিশ বাক্য আছে, এই কথাটা কে বলেছেন, জন কিটস বলেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, শেক্সপিয়ার বলেছেন, এমন কিছু। এন্ড দেন বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়া। এর বাইরে ডিপ তোমার পক্ষে পড়া সম্ভব না ভাইয়া, পড়তে পারলে ওয়েলকাম, বাট এর বাইরে আমার কাছে মনে হয় না ভর্তি পরীক্ষার্থী কারোর জন্য খুব সহজ হবে। এবং বিসিএস এর প্রশ্নগুলো যখন পড়বা তখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ পড়লেই আমার কাছে মনে হয় ইনাফ। কেমন? তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আমি চেষ্টা চালাবো যত দ্রুত শেষ করা যায়। একবারে 10ম বিসিএস থেকে 46 বিসিএস পরীক্ষার যত লিটারেচার টাইপের প্রশ্ন আছে আমি সবগুলো এখানে ইনক্লুড করেছি, এবং তোমাদের কি করতে হবে, কেমনে করতে হবে আমি বলতে থাকবো। হ্যাঁ, আমার সাথে নিশ্চয়ই থাকবা, খাতা কলম রাখতে পারো তোমার প্রয়োজন মতো। দেখো 10ম বিসিএস এর আমাদের যেই প্রশ্নটা এসেছিল, দেখো ভাইয়া লেখা আছে হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস। এটা অনেকবার অনেক ভর্তি পরীক্ষা আসছে, মানে যেখানে যেখানে লিটারেচার মোডের প্রশ্ন, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের লিটারেচার থেকে প্রশ্ন আসে, সাস্টেল লিটারেচার মোডের প্রশ্ন আসে, এসছে অনেক এবছরও। এ ফেয়ারওয়েল টু আর্মস, এই বইটা কে লিখেছেন? বই তো না, এ ফেয়ারওয়েল টু আর্মস এটা একটা কি বলা যেতে পারে, কবিতা, ড্রামা, যেটাকে আমরা প্লে বলি। তাহলে এ ফেয়ারওয়েল টু আর্মস এটা কে লিখেছেন? হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা কে লিখেছেন? উপন্যাস আর কি। তাহলে এটা লিখেছেন কে ভাইয়া? আর্নেস্ট হেমিংওয়ে। এখন তোমার 2টা কাজ, একটা হলো সহজ কাজটা হলো আমি তোমাকে পড়ে যাব, তুমি যখন এই পিডিএফটা রিভিশন দিবা তুমি প্রশ্নটা আর উত্তরটা মনোযোগ দিয়ে 2-3বার রিডিং করে চলে যাবা। প্রথম কাজ হবে এটা, কারণ আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমরা অনেক বেশি দেখলে বা বড় বই বা পিডিএফ দেখলে পড়তে পারি না। এই জন্য ভাইয়ার সাজেশন হলো আমার ক্লাস শেষে পিডিএফটা পাওয়ার পর তোমার প্রথম কাজ হবে প্রশ্নটা আর উত্তরটা রিডিং করে যাওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ প্রথমে পড়বা না।
একবার পড়া হয়ে গেলে দেখবা জিনিসটা তোমার কাছে সোজা। এবং এই আমি যা যা পড়াবো বিসিএস এর প্রশ্নের অনেক কিছু তোমাদের এইচএসসি ইংলিশ টেক্সট বই থেকেও আসছে। ফলে প্রথমবার কাজ কি ভাইয়া, একবার টানা প্রশ্ন উত্তরটা রিভিশন দিয়ে যাওয়া, দেন তুমি এই যে ব্যাখ্যা বিশ্লেষণ লেখা আছে এই ব্যাখ্যা বিশ্লেষণ একটু পড়বা। তাহলে দেখো আর্নেস্ট হেমিংওয়ের অনেকগুলো উপন্যাস আছে, তার মধ্যে আছে হলো দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, ফর হুম দ্য বেল টোলস, বিশেষ পরীক্ষার প্রশ্ন, দ্য সান অলসো রাইজেস। তিনি দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি উপন্যাসটির জন্য 1954 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এই ব্যাখ্যাটা কখন পড়বা? প্রথমবার পড়বা না ভাইয়া। প্রথমবার কাজ হলো শুধু কোয়েশ্চেন সাথে কি করে যাওয়া ভাইয়া, আনসারটা দুবার তিনবার মনোযোগ দিয়ে রিডিং করে চলে যাবা। কেমন? এই পিডিএফটা মোটামুটি 57 পৃষ্ঠার। তো তুমি 57 পৃষ্ঠার পিডিএফ দেখলে ভয় পেতে পারো, এই জন্য ভাইয়া বলছি প্রথমত তুমি শুধু কোশ্চেন আনসার করো। প্রশ্ন বেশি না ভাই, 250-300 মতো প্রশ্ন আছে। তো 250-300 প্রশ্ন পড়তে আমার কাছে মনে হয় মনোযোগ দিয়ে পড়লে 3 ঘন্টা ইজ ওয়েল ইনাফ। একবার রিভিশন দিবা ভাইয়া, 2 ঘন্টা 3 ঘন্টা ইজ ওয়েল ইনাফ। তারপর আইসা ব্যাখ্যা বিশ্লেষণে মনোযোগ দিয়ে পড়া, তোমার কাছে যে পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ মনে হয় একটু আন্ডারলাইন করে পড়বা বা একটু অ্যাটেনশন দিয়ে 3 বার রিডিং পড়বা। ওকে ভাইয়া, আমার মনে হয় পড়ার পয়েন্টটা বা প্যাটার্নটা ভাইয়া বোঝাতে পেরেছি। তাহলে এ ফেয়ারওয়েল টু আর্মস এই উপন্যাসটা কে লিখেছেন? আর্নেস্ট হেমিংওয়ে। এটা আমাদের প্রথম প্যাটার্ন। একবার পড়া হয়ে গেলে তারপর একটু ব্যাখ্যাটাও পড়ে যাও, বিশেষ করে কোথাও ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কিনা। দেখো 1954 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন আসো ভাইয়া। হু ইজ দ্য অথর অফ এনিম্যাল ফার্ম? এনিম্যাল ফার্ম এটার অথর কে? জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল হলো এরিক আর্থার ব্লেয়ার ছদ্মনাম। তার মানে এই যে এরিক আর্থার ব্লেয়ার, উনি হলেন মূল ব্যক্তি এবং ওনার ছদ্মনাম হলো জর্জ অরওয়েল। ওকে, বাকি কথাগুলো তোমরা পরে রিভিশন যখন দিবা তখন পড়বা। নেক্সট প্রশ্ন আসো ভাইয়া, কুইক যাবো আমি। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়ান উইন্স ফ্রিডম? আমার সাথে একবার সবগুলো শেষ করে ফেলো, সহজ হবে সবকিছু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কে লিখেছেন? এটা লিখেছেন আবুল কালাম আজাদ। এবং এটা একটা ঐতিহাসিক গ্রন্থ, হিস্টোরিক্যাল বুক। কেমন? দেন আসো ভাইয়া 11তম বিশেষ পরীক্ষা কি আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এমসিকিউ আকারে মানে সাধারণ জ্ঞান মোডেও কিন্তু এই প্রশ্নটা পেতে পারো এবং এসছেও। আমি যদি ভুল না বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটা কে বলেছিলেন? গ্ল্যাডস্টোন বলেছেন, উইলিয়াম ই গ্ল্যাডস্টোন বলেছেন। বাংলা অর্থ যারা বিচার কার্য দেরিতে হয় তত সুবিচার পায় না, মানে দেরি হলে সুবিচার পাওয়া যায় না। আরেকটা কথা ওনার আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আরেকটা আছে জাস্টিস হারিড, যেটা আমরা বললাম জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড, মানে জাস্টিস যদি দেরিতে দেওয়া হয়, মানে বিচার যদি দ্রুত করা হয় তাহলে বিচার আসলে কবর দেওয়া হয়। আবার জাস্টিস যদি দেরিতে দেওয়া হয়, মানে যদি বিচার কার্য দেরিতে হয় তাহলে সুবিচার পাওয়া যায় না। তাহলে দুটা কোট করে রাখতে পারে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড। এখানে বুড়ি না কিন্তু এটা, হ্যাঁ কিন্তু বেরি কবর দেওয়া যেটাকে ভাইয়ারা বলি, হ্যাঁ বেরি। আর ডাবল দিলাম কেন? আসো তাহলে বেরিড, BURY, বেরি মানে কবর দেওয়া, আর বেরিড। তাহলে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড। কে বলেছিলেন? গ্ল্যাডস্টোন বলেছিলেন। দেন তিনি একজন ইংলিশ স্টেটসম্যান, মানে ইংল্যান্ডের একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তারপর দেখো এই যে সিজার এন্ড ক্লিওপেট্রা, এটা একটা প্লে, কে লিখেছেন? জর্জ বার্নার্ড শো। দেখো সিজার এন্ড ক্লিওপেট্রা, জর্জ বার্নার্ড শো একটা বিখ্যাত নাটক। এদের উপরে যাও, ব্যাখ্যা পরে পারলে পড়ো। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদেরকে আগে বলেছিলাম ভাইয়া জর্জ বার্নার্ড শো। এই যে বি শো মানে জর্জ বার্নার্ড শো। তাহলে হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? জর্জ বার্নার্ড শো। তাকে ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা বলা হয়, তিনিও কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর আসো, হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? বার্ট্রান্ড রাসেল। তোমরা সাধারণ জ্ঞান মোডের ওই প্রশ্নটা পেতে পারো কিন্তু, কে মডার্ন ফিলোসোফার যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাইছিলেন? কিন্তু তিনি হলেন বার্ট্রান্ড রাসেল। ইয়েস, বার্ট্রান্ড রাসেল একজন বিখ্যাত ফিলোসোফার ছিলেন। তিনি একই সাথে অনেক বই রচনা করেছেন যা সাহিত্যগুণ সম্পন্ন। 1955 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি তো রিডিং করে যাই লাভ নাই, বাকিটা তোমরা নিজেরা পড়ো। ভাই এই কোশ্চেনগুলো দেখাই। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? আর্নেস্ট হেমিংওয়ে। ভাইয়া অনেক প্রশ্ন রিপিট পাবা, ফলে বেশি মনে করা যাবে না, অনেক প্রশ্ন রিপিট হয়ে আছে এখানে। আর্নেস্ট হেমিংওয়ে। কেমন? এ ফেয়ারওয়েল টু আর্মস কে লিখেছেন? আর্নেস্ট হেমিংওয়ে। ইয়েস। তারপর আসো, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? ভাইয়া এই কথাটা তোমাদেরকে এই ফিগার অফ স্পিচের প্র্যাকটিস ক্লাসে বলেছিলাম। কে সবচেয়ে বেশি জনপ্রিয় স্যাটিরিস্ট ইংলিশ লিটারেচারে? জোনাথন সুইফট। ওনার একটা বিখ্যাত
দেখো ইংরেজি সাহিত্যে যেসব স্যাটিরিস্ট বা রম্য লেখক আছেন তাদের মধ্যে অন্যতম জনাথন সুইফট। তিনি তার গুলিভার্স ট্রাভেলের মাধ্যমে সেরা স্যাটিরিস্টের খ্যাতি অর্জন করেছেন। এই গুলিভার্স ট্রাভেল এটা কিন্তু পরীক্ষা অনেক প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান মুডেরও কিন্তু। কেমন? তারপর আসো ভাইয়া, তাহলে তোমার বিশেষে কি আসছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফেমিজম। দেখো ভাইয়ারা কিন্তু ফিগার অফ স্পিচ আকারে পড়ে আসি। ইউফিজম মানে হলো কঠিন কথার পরিবর্তে সহজ কথা বলা। ইনঅফেন্সিভ এক্সপ্রেশন মানে হলো শালীন অভিব্যক্তি। শালীন অভিব্যক্তি ডাই শব্দের পরিবর্তে আমরা কি বলি? আমরা বলি পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে। তারপর আমরা জেলের পরিবর্তে আমরা কি বলতে পারি? আমরা বলি কারেকশনাল ফ্যাসিলিটি, কারেকশনাল ফ্যাসিলিটি। ওই যে বললাম he was sent to jail, তারে জেলে পাঠানো হয়েছে। কথাটা শুনতে জেল মানে খারাপ জিনিস মনে হয়, আবার এটা আমরা একটু ঘুরে যদি বলি একটু শালীন ভাষা, he was sent to a correctional facility। ওকে, তারপর দেখো দ্য রেইনবো ইজ, এটা একটা কি? এটা একটা নোবেল, লিখেছেন কে? ডি.এইচ. লরেন্স। তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের ড্রিম কবিতা লিখেছেন তিনি, তাই না? ড্রিম কবিতা দিয়ে দুটো কবিতা আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো শেষে। আসো, তাহলে দ্য রেইনবো লিখেছেন কে? ডি.এইচ. লরেন্স, মানে ডেভিড হারবার্ট লরেন্স। ডি.এইচ. লরেন্সের পুনরূপ হলো ডেভিড হারবার্ট লরেন্স। এটা একটা নোবেল। ওকে, দেন চলে আসো ভাইয়া, টম জোন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশড। দেখো কি বলছে, টম জোন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশ, কত সালে প্রকাশিত হয়েছে? এখন এই সালটার ব্যাখ্যা বিশ্লেষণের মতো করে আবার দুনিয়া সব পড়তে যায়, তোমরা ভেজালে পড়ে না ভাইয়া, শুধু প্রশ্নটা পড়ে যাও। এটার যেটারে বেশি কঠিন মনে হবে শুধু প্রশ্ন পড়ে যাও, ব্যাখ্যা বিশ্লেষণ খুব মুখস্থ করতে যায়। ওই গ্রামার, ভোকাবুলারি, তারপর পিনপয়েন্ট এরর, প্যাসেজ এগুলোতে গুরুত্ব কম দিও না প্লিজ। তো টম জোন্স লিখেছেন কে? হেনরি ফিল্ডিং। এটা কত সালে প্রকাশিত হয়েছে? দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি মানে কিন্তু আবার দেখো 1800 সাল না, কিন্তু 1800 সালের পর থেকে কিন্তু 1900 মানে 19th সেঞ্চুরি। কেমন? 18th সেঞ্চুরি মানে হলে 1701 থেকে 1800 সালের আগাবধি হলো 18th, আর 1801 থেকে 1900 সালের আগাবধি কিন্তু হলো 19th সেঞ্চুরি, আর 19 থেকে 2000 পর্যন্ত হলো মানে বিংশ শতাব্দী, আর 2000 থেকে শুরু করে একবিংশ শতাব্দী চলছে। বিষয়টা হলো এরকম। কেমন? তাহলে 18 মানে হলো 700 থেকে 700 থেকে সামনে 1800 সাল আগ অবধি টাইমটা। তারপর আসো, হেনরি ফিল্ডিং কে ইংরেজি উপন্যাসের জনক বলা হয়। ভাই আলাদা করে একটু কালার লিখেছি। তারপর লিটারারি ওয়ার্ক, কুবলা খান এটা চট্টগ্রামের কোন একটা ইউনিটে এসেছিল আগে। কুবলা খান এটা কে লিখেছেন? এই লিটারারি ওয়ার্কটা কে লিখেছেন? এটা একটা ভার্স বাই কলেজ মানে হলো এসটি কলেজ, আমাদের ইংলিশ টেক্সট বইয়ের সাথে কানেক্টেড কিন্তু। কেমন? এসটি কলেজ মানে হলো ভাইয়া স্যামুয়েল টেইলর কলেজ। তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমাদের ইংলিশ টেক্সট বইয়ের সাথে কানেক্টেড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে যৌথভাবে লিরিক্যাল ব্যালেডস রচনার মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা করেন। দেখো পরীক্ষার প্রশ্ন আসতে পারে, রোমান্টিক যুগ শুরু হয়েছিল কোন জিনিসের মধ্য দিয়ে? লিরিক্যাল ব্যালেডস। এবং আসছেও বটে, আসতে পারে না, বিশেষ পরীক্ষা আসছে, আমি দেখাবো। তারপর আসো, টি.এস. ইলিয়ট ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইউএসএ তে। তার মানে এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু খুব পাওয়ার চান্স আছে ভাইয়া, কোন ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এবং এটার জন্য আমরা ইংলিশ টেক্সট বুকের প্রশ্নগুলোকে আমি খুব করে দেখাবো তোমাদের ক্লাসের শেষ দিকে। ইংলিশ টেক্সট বুকের যতগুলো কবিতা আছে, কবিতাটার কবির নাম কি, ওনার দেশের বাড়ি কোথায়, এই পয়েন্টটা থেকে একটা প্রশ্ন পাইতে পারো। এবং এটা ধরে আমরা দেখি প্রতি বছরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলো, আমাদের গুচ্ছ বলো, বিউপিতে বলো, প্রশ্ন কিন্তু আসে। এবং চট্টগ্রামে পাইতে পারো, হ্যাঁ, চট্টগ্রামে বা গুচ্ছতে। তাহলে টি.এস. এলিয়ট একজন বিখ্যাত সাহিত্যকার হল দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হলো ম্যান, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। পড়তে পারলে ভালো ভাইয়া, না পড়তে পারলে কমপক্ষে আমার বাড়ি কোথায়? ইউএসএ তে পড়ো। নোবেল পুরস্কার পাইছে এই লোকে, এটা একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট পয়েন্টটা। আর বাকিগুলো ব্যাখ্যা পড়তে পারলে তো জোস হবে, এর বাইরের প্রশ্ন তুমি মানে দেখবাই না, প্রত্যাশা করা যায়। এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন ওনারা করতে গেলে তোমাদের উপর জুলুম করবে আসলে, যেমনটা এই ইউনিটের শিক্ষার্থীদের সাথে করেছে। আর ভাই এত বছর ধরে প্যাসেজ দেন নাই, হঠাৎ করে ছেলে মেয়েদের প্যাসেজ দিতেছেন। এত বছর ধরে পিন পয়েন্ট এরর দেন নাই, হঠাৎ করে দিয়ে দিয়েছেন। মানে এটা তো ওদের জন্য কঠিন হয়ে গেছে। পিন পয়েন্ট এররটা কোনো রকম মানা যায়, প্যাসেজটা একটু ওদের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, একটা প্যাটার্ন থাকা উচিত। প্রশ্ন যেই প্যাটার্ন ছিল প্যাটার্নের মধ্যে রাইখে কঠিন করেন, নতুন একটা প্যাটার্ন নিয়ে আইসা ছেলে মেয়েদের বিপদে ফেলাটা ঠিক না। এখন আসলে আমাদের কিছু করার নাই ভাইয়া, আমরা মানে প্রস্তুত থাকতে হবে। প্রশ্ন কঠিন হোক, নতুন কোনো প্যাটার্ন হোক, সেটা তো আমরা পরীক্ষা দিয়ে পার করতে হবে। গালিগালাজি করতে পারো দিন শেষে, কিন্তু গালিগালাজ করে তো লাভ নাই, পরীক্ষা তো হয়ে গেছে। এবং যারা চান্স পাবে তারা তোমার সাথে এই কঠিন প্রশ্নে কম্পিট করেই চান্স পাইতে হবে। কেমন? ফলে মানে কমন কইরা পড়ো ঠিক, বাট আশেপাশে চোখ কান খোলা রাখা ভাই সব পড়ো। কেমন? What was the real name of the great American short writer ও হেনরি? ও হেনরির পূর্ণ নাম কি? এবং উনি আমেরিকান, এটা খেয়াল রাখতে পারো। ও হেনরির বাড়ি কোথায়? আমেরিকা। ও হেনরির পুনরূপ হলো ভাইয়া উইলিয়াম সিডনি পর্টার। মানে পুনরূপ বলতে ওনার নাম আর কি, রিয়েল নেম হলো উইলিয়াম সিডনি পর্টার। তাহলে উইলিয়াম সিডনি পর্টারের সাহিত্যকর্ম দ্য গিফট অফ দ্য ম্যাগি। এইচএসসি ইংলিশ টেক্সট বইয়ের একটা কথা কিন্তু, দ্য গিফট অফ দ্য ম্যাগি।
এটা আবার উল্টাপাল্টা পড়ো না, রোজা ভেঙে যাবে। তারপর দেখো 14তম বিশেষ পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া, প্যারাডাইজ লস্ট। প্যারাডাইজ লস্ট অ্যাটেন্ডেড টু। প্যারাডাইজ লস্টের সাথে, প্যারাডাইজ লস্ট শুনলেই তোমরা বুঝবা জন মিল্টন। জন মিল্টন তিনি একজন তিনি এপিক মানে মহাকাব্য লিখেছিলেন, কেমন? জন মিল্টন। প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইনড, এবং এই এপিকের বিষয়বস্তু হলো জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, আগে গড তারপর ম্যান, কেমন? অফ গড টু ম্যান, খেয়াল রাখো ভাইয়া, অফ গড টু ম্যান। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার? ও হ্যান্ডি, দেখো বিশেষ পরীক্ষায় রিপিট হয় ভাইয়া, উইলিয়াম সিডনি পোর্টার। উইলিয়াম সিডনি তো না, সিডনি পোর্টার। এটা নিয়ে আবার কেউ ট্রল করতে যাবে না ভাই। তারপর which of the following ages in literary history is the latest, মানে লিটারারি হিস্ট্রির অনেকগুলো যুগ আছে, অগাস্টান এজ, ভিক্টোরিয়ান এজ, জর্জিয়ান এজ, রেস্টোরিয়ান এজ, রোমান্টিক এজ। তোমরা সর্বোচ্চ পড়তে চাইলে কি করতে পারো, কোন এজটা একটা সিরিয়াল মেনটেন করতে পারো। ওই যে তোমরা মুঘল যুগের যারা বীরের পরীক্ষা দেয়, বিশেষ করে ঢাবিতে বা ছবিতে, জাবিতে, রাবিতে, গুচ্ছতে, তারা কিন্তু ওই মুঘল সম্রাটদের নাম মুখস্থ করে, কে যেন আছে, হুমায়ুন, আকবর, এই কি কি আছে না। তো এই প্যাটার্নে খেয়াল রাখতে পারো কোন যুগটা আগে আসছে। তবে ডিপ এগুলো আবার মানে কোন যুগের কবিকে ধরে ধরে সব মুখস্থ করতে যায়, ভেজালে পড়ো না, বেশি মুখস্থ করতে যাইও না। লিটারারি হিস্ট্রির লেটেস্ট যুগ কোনটা? জর্জিয়ান এজ। জর্জিয়ান এজ অপশনও থাকা, ব্যাখ্যাটা একটু পড়ো, তারপর আমি সামনে আগাই। দ্য ইংলিশ, ভাই আবারও বলছি, আমার কাছে যেটা মনে হয় ব্যতিক্রম ঘটে যেতে পারে ভাই, তুমি ডিপ পড়ো প্লিজ। যেই প্রশ্নগুলো ভাষা ওনারা নিশ্চয়ই ভর্তি পরীক্ষায় বিসিএস এর লিটারেচার মতো ডিপ লিটারেচার টাইপের প্রশ্ন করবেন না। ভর্তি পরীক্ষার লিটারেচার থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো ভাষা লিটারেচার। ভাষা মানে কি, এই উপন্যাসটা কে লিখেছেন, তারপরে এই কবির বাড়ি কোথায়, অথবা উনি কোন যুগের কবি, হ্যাঁ, এই কোটেশনটা কার, যেমনটা আমরা সহজে বলে যাচ্ছি। যেমন ধরো, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই, মানে ফার্স্ট ইংলিশ কে লিখেছেন, স্যামুয়েল জনসন লিখেছেন। ফাদার অফ ইংলিশ ডিকশনারি বলা হয় জন্য ওনাকে, এবং তিনি শেক্সপিয়রের একজন সমালোচক ছিলেন। শেক্সপিয়রের যা যা আছে একটু পড়ে রাখতে হবে কমপক্ষে, ব্যাখ্যা বিশ্লেষণে যা আছে, আলাদা করে কোনো বই কিনতে যাইও না লিটারেচারের জন্য। দ্য পয়েট লরেট। দ্য পয়েট লরেট কি ভাইয়া? ইংল্যান্ডের যিনি সভাকবি, দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ডে বলা হয় দ্য পয়েট লরেট। ইংল্যান্ডের রাজকবিকে পয়েট লরেট বলা হয়। তারপর আসো, which of the following school of literary writings is connected with a medical theory? দেখো এটা ভর্তি পরীক্ষা আগে আসছিল, খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, ইফ আই এম নট মিস্টেকেন। মেডিকেল থিওরির সাথে কোন লিটারারি রাইটিং এর প্যাটার্নটা যায়? কমেডি অফ ম্যানার্স, থিয়েটার অফ অ্যাবসার্ড, হিরোইক ট্র্যাজেডি, নাকি কমেডি অফ হিউমার্স? ভাইয়া কমেডি অফ হিউমার্স মানে কি, হাসির একটা বিষয়। এবং তোমরা নিশ্চয়ই জেনে থাকবা, যখন মানুষজন সুস্থ হয় ডাক্তাররা কিন্তু বলেন যে রোগীকে মানে যা করতে ভাল লাগে তা করতে দেওয়া হোক, তাহলে রোগীর সুস্থতা মানে তিনি রোগ থেকে আরোগ্য দ্রুত লাভ করবেন। এই কমেডি অফ হিউমার্সটা কিন্তু মানুষের মেডিকেল মানে সুস্থতার সাথে কানেক্টেড, মেডিকেল থিওরির সাথে কানেক্টেড এটা, হ্যাঁ। তারপর আসো ভাইয়া, হু ইজ দ্য ফলোইং, হু অফ দ্য ফলোইং ওয়াজ বোথ আ পয়েট এন্ড পেইন্টার? ভাইয়া টেক্সট বুকের কোশ্চেন, পয়েটও ছিলেন, পেইন্টার কে ছিলেন? উইলিয়াম ব্লেক। স্কুল বয়, দা স্কুল বয় নামে একটা লম্বা কবিতা আছে না, স্কুল বয় কবিতাটা লিখেছেন এই উইলিয়াম ব্লেক। হু রোড, আমি এটা ওনারা নিয়ে কথা বলবো পরে, অসুবিধা নেই। হু রোড বিউটি, এই দেখো ভাইয়া, হু রোড বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি। তোমরা এইচএসসি ইংলিশ টেক্সট বই রিলেটেড কোশ্চেন এটাও কিন্তু দেখো। হু রোড বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি কে লিখেছেন? জন কিটস লিখেছেন। জন কিটস কোথাকার মানুষ তোমরা নিশ্চয় জানো, বিউটি পয়েট অফ বিউটি নামে খ্যাত জন কিটস তার অড অন আ গ্রেসিয়ান আর্ন নামক কবিতায় এই উক্তিটি করেছেন। তারপর শেক্সপিয়ার ইজ নোন, এই দেখো এই প্রশ্ন পাইতে পারো। এই যে এটা হলো ভাইয়া বেসিক কোশ্চেন, মানে তোমারে শেক্সপিয়রের ডিপ কিছু প্রশ্ন না করে এটা টাইপের প্রশ্ন করবেন, প্রত্যাশা করা যায়। শেক্সপিয়র ইজ নোন, শেক্সপিয়র পরিচিত কিসের জন্য? মোস্টলি ফর হিজ প্লেস। এটা হলো একবার ভাষা কোশ্চেন। তাহলে শেক্সপিয়র কিসের জন্য পরিচিত? প্লেজের জন্য পরিচিত। শেক্সপিয়র অনেক নাটক আছে, তোমরা জেনে থাকবা। তারপর আসো ভাইয়া, শেক্সপিয়র বানানটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে মানে চারুকলা ইউনিটে কিন্তু পরীক্ষায় এসেছিল। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ। এখন এটা তোমরা হয়তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আকারে করে থাকো, এটাও লিটারেচার পার্ট। যিনি তার নিজের জীবন নিয়ে লিখেন তাকে সেই জিনিসটা আমরা কি বলি? অটোবায়োগ্রাফি বলি। কি বলি ভাইয়ারা? অটোবায়োগ্রাফি। এর অর্থ হলো আত্মজীবনী। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড? এই যে বলছিলাম না কোন পিরিয়ডে কি আছে, এটা একটু পড়ে রাখতে পারো। হাইয়েস্ট এই ব্যাখ্যা যা আছে দেখো, 1832 সাল থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়। 1832 দেখো ভাইয়া, এই যে দেখো এটা দিয়ে খেয়াল করো, 1832 আর 1832 19 সেঞ্চুরি। তার মানে কি 1800 সালের পর থেকে 1900 আগে অবধি যেটা, সেটা হলো 19 সেঞ্চুরি। এই 17 সেঞ্চুরি মানে হলো 1600 থেকে 17, 18 সেঞ্চুরি মানে হলো 1700 থেকে 18, 20 সেঞ্চুরি মানে হলো 1900 থেকে 2000 সালের আগে অবধি সময়টাকে 20th সেঞ্চুরি আমরা বলে থাকি। ফ্যান্টাসি শব্দটা তোমরা এমনিতেই পড়ো। এই ফ্যান্টাসি মানে হলো অ্যান ইমাজিনারি স্টোরি, এটা লিটারেচারের সাথে কানেক্টেড জিনিস, হ্যাঁ। দেখো, ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অফ দ্য ফলোইং পোয়েমস।
এই ব্রাউনিং তিনি কম্পোজার ছিলেন কোন পোয়েমসটার? টু ভয়েস, দ্য স্কলার গিভস, জিপসি এন্ড কি বাইরে ভাই আন্ডারগ্রাউন্ড ছাত্র পড়ে গো ভাই, এদিন উচ্চারণ করা মুশকিল। হ্যাঁ, তারপর আসে এনি অফ দ্য ফলোইং পেয়ার্স আর লিটারারি কোলাবোরেটরস। কোলাবোরেটরস মানে হলো, কোলাবোরেটর শব্দের শাব্দিক অর্থ হলো ওই যে সমন্বয়ক, তো না মানে সহায়ক, মানে দুজন মিলে একটা কাজ করছে, এই যে আমরা কোলাবোরেটর করি, কোলাবোরেশনে কাজ করি, কোলাবোরেটরস। এখানে বলছে সমযোগের, একই যুগের কোন কোন জোড়া, পেয়ার্স মানে কোন, ইলিয়ট পাউন্ড, ইয়ার্স ইলিয়ট, পোপ ডাইড্রিন, নাকি আরেকটা কে যেন আছে, এটা হলো শেলি অ্যান্ড কিটস, জন কিটস এবং শেলি, পার্সি বইসি শেলি। হ্যাঁ, জন কিটস এবং পার্সি বইসি শেলি দুজনে আমেরিকান এবং এই দুজনের সহযোগী বা সমসাময়িক। শেলি অ্যান্ড কিটস দুজনের রোমান্টিক পয়েন্ট হিসেবে একই যুগে কাজ চর্চা করে, মানে একই কাজ করেছিলেন। ওনাদের কাজকে, এই যে শেলি জন কিটস এর কাজকে কিন্তু আমরা ওয়ার্ক বলি না, বরং ওয়ার্কস বলি। দা ওয়ার্কস অফ জন কিটস, দা ওয়ার্কস অফ পিকাসো, দা ওয়ার্কস অফ পার্সি বইসি শেলি। হ্যাঁ, ওজেব ইংরেজ লিখেছেন একটা বিখ্যাত কবিতা। তারপর আসে 26 আসে ভাইয়া, আ পারসন হু রাইটস, একজন কবি, একজন ব্যক্তি যিনি লিখেন অ্যাবাউট নিজের লাইফ। দেখো অটোবায়োগ্রাফি, দেখো এটা তোমরা অনেকবার পরীক্ষা নিশ্চয় দেখেছো প্রিভিয়াস কোশ্চেনে। তারপর 28 দেখো ভাইয়া, ইফ উইন্টার কামস, এটা কিন্তু তোমরা ভাইয়া মানে সাধারণ জ্ঞান আকারে পাইতে পারো, সাধারণ জ্ঞানেও পাইতে পারো, সাধারণ জ্ঞান আকারেও ইংলিশে পাইতে পারো। ইফ উইন্টার কাম, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, স্প্রিং কি অনেক দূরে, এটা কে বলেছেন? এই যে পার্সি বইসি শেলি, পার্সি বইসি শেলি। পিবি শেলি বলি আর কি আমরা সংক্ষিপ্ত, পিবি শেলি। এই পিবি শেলি, এটা খেয়াল করে ভাইয়া, অ্যাক্রোনিম নামে একটা পয়েন্ট পড়ছিলাম আমরা। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম মানে কি? অ্যাক্রোনিম মানে হলো শর্ট ফর্ম, আর অ্যাব্রিভিয়েশন মানে হলো বড ফর্ম। ধরো সিইউ, এই সিইউ হলো অ্যাক্রোনিম, আর এর অ্যাব্রিভিয়েশন কি? চিটাগং ইউনিভার্সিটি। তাহলে সিইউ হলো অ্যাক্রোনিম, চিটাগং ইউনিভার্সিটি হলো অ্যাব্রিভিয়েশন। কেমন? এই ব্যাখ্যাটা করে রাখতে পারো ভাইয়া। তাহলে ইফ উইন্টার কামস, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, কে বলেছেন? পিবি শেলি মানে পার্সি বইসি শেলি। তারপর আসো, তারপর আমরা এখানে চলে এসেছি, এই যে হু ডিড রাইট ইংলিশ ফার্স্ট ইংলিশ ডিকশনারি। ভাইয়া আগে পড়ছি স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন, ব্যাখ্যা আছে, রিডিং পড়লে পড়ো, আগে নিশ্চয়ই প্রশ্নগুলো রিডিং করে যাবে। অ্যানিমেল ফার্ম আগেও পড়েছি ভাইয়া। জুলিয়াস সিজার রুলার ছিলেন রোমের, এটা দেখো সাধারণ জ্ঞান মোডের প্রশ্ন, 2000 বছর আগে। তারপর এটা দেখো টেক্সট বুকের একটা কবিতা ছিল, এখন আর নাই। ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, এটা ইংরেজ কবি আলফ্রেড টেনিসনের একটা কবিতা ছিল, এই তোমাদের ইংলিশ টেক্সট বইতে। দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, কেমন? দা চার্জ অফ দ্য লাইট ব্রিগেডের এই কবিতাটা দেখো, কবিতার একটা লাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে দিয়ে দিছে। ফলে তোমাদের পরীক্ষার লিটারেচার আকারে যে প্রশ্ন আসবে সেটা আঁকা উচিত তোমাদের ইংলিশ টেক্সট বইয়ে যে কবিগুলো আছে, কবির নাম, কবির বাড়ি কই, কবির ব্যাপারে কোনো তথ্য, প্লাস কবিতাগুলোর প্রথম দুই লাইন শেষ দুই লাইন একটু ভালো করে পড়ে রাখবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে কিন্তু ওনারা প্রশ্ন দিতে পারেন এবং আসছে, আগে রেকর্ড আছে। কেমন ভাই? সেটা দেখাবো। তারপর দেখো এই যে শেক্সপিয়রের টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। রিডিং পড়া থাকতে হবে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন এটাতে তুমি মানে গ্রামাটিক্যাল প্রশ্ন বা ভোকাবুলারি বেসড প্রশ্ন মনে করে আনসার করতে গেলে ভেজাল হবে, সবগুলো উত্তর হইতে পারে এখানে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই কোটেশনটি ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র, বানানটা খেয়াল করো, শেক্সপিয়রের হ্যামলেট, হ্যামলেটটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যামলেট শুনবে বুঝবা শেক্সপিয়র, হেলমেট না কিন্তু হ্যামলেট। হ্যামলেট শব্দটা আবার শাব্দিক অর্থ দিয়ে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে। হ্যামলেট মানে হলো স্মল ভিলেজ। হ্যামলেট মানে কি ভাইয়া? স্মল ভিলেজ। ওকে, তারপর পড়ো, এটা একটা সরলরেখা। সরলরেখার মানে হলো কি? নিজে নিজে কথা বলে। সরলরেখাই হচ্ছে মঞ্চে কথা বলার জন্য অভিনেতার একটি ড্রামাটিক টেকনিক, সরলরেখাই। তারপর আসো, আই হ্যাভ, দেখো এটা ইংলিশ টেক্সট বুকের কোশ্চেন, বিশেষ পরীক্ষা আসে ভাইয়া, এখনো আছে টেক্সট বুকে। আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং এর ভাষণ একটা লাইন, আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। তাহলে দেখো মার্টিন লুথার কিং এর ভাষণের একটা লাইন টেক্সট বুকে জিনিস, আই হ্যাভ আ ড্রিম। উক্তিটি মার্টিন লুথার কিং খ্রিস্টান আছে, এই যে কথা শুনতেছে 28 আগস্ট 1963 সালে ওয়াশিংটন ডিসি লিংকন মেমোরিয়ালে। পড়ে রাখো ভাই, কাজে দিতে পারে, দেখবা টেক্সট বুকের কথাবার্তা। হু রোড দ্য টু ফেমাস নোভেলস, ডেভিড কপারফিল্ড এন্ড দ্য টেল অফ দ্য টু সিটিজ, দ্য টেল অফ টু সিটিজ, নিশ্চয় চার্লস ডিকেন্সের নাম তোমরা শুনেছো। কবিতা দূরে পড়বা, মানে কবিতা বলতে নাম পড়বা, আমাদের কবিতার ভিতরে পড়ি না, আমরা উপরের জিনিস পড়ি। আমরা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে। হ্যাঁ, তারপর সঞ্চিতা নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা ওই কবিতার ভিতরে কি আছে সেই জ্ঞান পড়ি না, বাট উপর দিয়ে মুখস্থ করি। কি করার? আর পরীক্ষায় পারার জন্য ওই কাবার ফটো মুখস্থ করে যায়, ভিতরে কি আছে এটি জানা দরকার হয় না। তারপর দেখো ভাইয়া, এই যে হু রোড দ্য প্লেস দ্য টেম্পেস্ট এন্ড দ্য মিডসামার নাইটস ড্রিম, দ্য টেম্পেস্ট মিডসামার নাইটস ড্রিম, অবশ্যই সেই শেক্সপিয়রের এই যে নাটকগুলো একটু রিডিং করে রাখো কষ্ট করে, জানি কঠিন হবে, স্টিল পড়ে রাখো ভাই। তারপর অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি, এটা নিশ্চয়ই তোমরা লিটারেচার ছাড়াও পারা উচিত। প্রশংসা করা, একটা ফর্মাল কম্পোজিশন বা রচনা, একটা বক্তৃতা কারো ব্যাপারে খুব প্রশংসা নিয়ে, এটা আমরা বলি ইউলজি। কি ভাইয়া? ইউলজি। ইলিজি মানে হলো শোকগাথা, ক্যারিকেচার মানে হলো ব্যঙ্গ, এক্সাজারেশন মানে হলো বেশি কথাবার্তা বলা। ব্যাখ্যা আছে, রিডিং করো। তারপর 33 আসো, ইফ এ পার্ট অফ আ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম,
ইট ইজ কল্ড ডাইগ্রেশন। ডাইগ্রেশন যদি কোনো একটা বক্তৃতা অথবা লেখার ব্রেক মানে লেখার থিমটা ব্রেক করে, এটা আমরা কি বলি? ডাইগ্রেশন বলি। 34th আসো ভাইয়া, হু ইজ নোন অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ভাইয়া লেডি উইথ দ্য ল্যাম্প সাধারণ জ্ঞানের প্রশ্ন, সাধারণ জ্ঞান টাইপেরও কিন্তু এই প্রশ্ন আসছে। নো, লেডি উইথ দ্য ল্যাম্প এটা কে পরিচিত? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ফ্লোরেন্স নাইটেঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। সাধারণ জ্ঞান মোডে তোমরা প্রশ্ন পেয়েছিলা। হু রোড দ্য ফলোইং লাইন্স? অল at once I saw a crowd, a host of golden daffodils। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নিশ্চয়ই ওনারে পয়েন্ট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি একজন ইংলিশ কবি। তারপর আসো, হু অ্যামং দ্য ফলোইং রাইটার্স ইজ নট আ নোবেল লরেট? দেখো নোবেল লরেট কে, মানে নোবেল বিজয়ী কে না আমাদের প্রশ্ন। এই গ্রাহাম গ্রিন এই লোকে নোবেল পায় না, বাকি টি.এস. ইলিয়ট পাইছে, টনি মরিসন পাইছে, উইলিয়াম ফকনার পাইছে, আমরা আর অনেক মানুষ পাইছে। যারা পাইছে তাদেরটা পড়ে রাখি। তারপর দা প্লে আর্মস এন্ড দ্য ম্যান, এটাও নিশ্চয়ই সেই জর্জ বার্নার্ড শ। আর্মস এন্ড দ্য ম্যান জর্জ বার্নার্ড শর একটা কমেডি। ওকে, তারপর আসো অথেলো। দেখো ভাই শেক্সপিয়ারের সাথে কানেক্টেড যা আছে একটু ভালো করে পড়ো ভাই। শেক্সপিয়ারের সাথে কানেক্টেড যা আছে খুব ভালো করে পড়ো ভাইয়া প্লিজ। অথেলো ইজ আ শেক্সপিয়ারস প্লে। তাহলে অথেলো শেক্সপিয়ারটা কি? প্লে। অথেলো শেক্সপিয়ার একটা প্লে অ্যাবাউট কোন বিষয় নিয়ে? মুর নিয়ে একটা প্লে। তারপর আসো ভাইয়া শেক্সপিয়ারের ব্যাখ্যা বিশ্লেষণ একটু পড়ো। শেক্সপিয়ারের ব্যাখ্যা বিশ্লেষণ, দা পোয়েম আই লাভ ইনিসফ্রি, এটা ইংলিশ টেক্সট বুকের একটা কবিতা ছিল, এখন আর নাই। আই লাভ ইনিসফ্রি ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইয়ার্স একটা বিখ্যাত ব্যক্তি, ওনারা দিয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে। ডব্লিউ.বি. ইয়ার্স মানে হলো উইলিয়াম বাটলার ইয়ার্স। ওনার বাড়ি হলো আয়ারল্যান্ড, মানে আইরিশ তিনি একজন। তারপর আসো ভাইয়া, রাইডার্স টু দা সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। এটা তোমাদের আবার মানে কি বলা যেতে পারে, গ্রামার টাইপের প্রশ্ন। ওয়ান অ্যাক্ট প্লে ভাইয়া যে পয়েন্টটা বলি, দেখো ভাইয়া এখানে দুটো পয়েন্ট একটু ছোট্ট করে বলে দেই। আমি এই ইউনিটের শিক্ষার্থীদেরকেও এই কথাটা বলেছিলাম, ভাইয়া প্লিজ দয়া করে গ্রামার ভূগোলে সব পড়বা ঠিক, বাট বাক্যের অর্থ বুঝে পড়ো, তাহলে দেখবা 2, 4, 5টা প্রশ্ন উত্তর বেশি দিতে পারবা। দেখো এই ইউনিটে প্যাসেজ আসছে, যেটা ওদের জন্য কঠিন কারণ ওরা পড়ে নাই। যদিও প্যাসেজের প্রসেসটা সমাধান করতে গেলে দেখবা প্যাসেজে কোনো প্যাসগোস নাই, এবং বিসিডি ইউনিটে বিশেষ করে বিএসসি ইউনিটে যখন প্যাসেজ আসবে দেখবা ডিফিকাল্ট প্যাসেজ। চট্টগ্রামে নরমালি প্যাসেজের লেন্থ হয় অনেক বড়, বাট ভিতরে কোনো প্যাসগোস রাখে না। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটি যখন প্যাসেজ আসতো, প্যাসেজের সাইজ ছোট হইতো এবং প্যাসগোস থাকতো। ইভেন রাজশাহীতেও প্যাসেজ আসে এবি ইউনিটে, কিন্তু ভাই প্যাসগোস দেয় না। তো এমসিকিউতে যে প্রশ্নগুলো আসছে, দেখো প্রশ্নগুলো গ্রামারের 4-5টা প্রশ্ন ছাড়া বাকি এমসিকিউ টাইপের প্রশ্নগুলো খুব কঠিন ছিল না, বাট একটু বড় রাখছে ওনারা। যদি কারো রিডিং পড়ার অভ্যাস না থাকে, গ্রামার ভূগোলের পাশাপাশি রিডিং পড়ার অভ্যাস না থাকে, বাক্য বুঝে পড়ার অভ্যাস না থাকে, তাহলে ধরা খাওয়ার চান্স আছে। এবং এই ইউনিটের শিক্ষার্থীদের সাথে এমনটাই ঘটছে। ওদের প্রশ্ন হলো, স্যার একটা প্রশ্ন 2 লাইন করে ছড়া। আমি তো আমার ওই গ্রুপের সাবজেক্ট উত্তর দিতেই আমার জানজন বাড়ে গেছে। 2 লাইনে একটা প্রশ্ন উত্তর বাইর করে কেমন? আমাদের উত্তর দরকার হলো উডু মাইন্ডের মতো, উডু মাইন্ড গোয়িং উইথ মি, এই টাইপের প্রশ্ন ওদের এক্সপেকটেশন। এবং ট্রুলি স্পিকিং ওদের প্রশ্নগুলো গত 15-20 বছর ধরে এরকমই হয়েছিল, ফলে ওদের জন্য কঠিন হয়ে গেছে। দেখো ভাইয়া এ ওয়ান একটা যে ওয়া আমরা জানি ইউ গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ ভাইয়া ইউ অথবা ওয়া সাউন্ডের আগে আমরা আর্টিকেল কি লিখি? এ। তাহলে এ ওয়ান অ্যাক্ট প্লে। দেখো এই প্লেটা কিন্তু আমাদের নাউন, এ ওয়ান অ্যাক্ট এটা কিন্তু অলওয়েজ প্লুরালে রাখতে হবে, সরি সিঙ্গুলার রাখতে হবে, কারণ অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এখানে ওয়ান অ্যাক্টস আমরা কোনোভাবেও লিখবো না, এখানে ওয়ান অ্যাক্ট কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাইয়া, তাহলে রাইডার্স টু দা সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। জে.এম. স্যাংগ্যাং ভাই এই জিনিসটা জীবনে শুনি নাই আমরা। হ্যাঁ ভাই পড়ে একটু কষ্ট করে রিডিং পড়ো ভাইয়া। আমি জানি এটা আমার জন্য, তোমাদের জন্য এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার পড়তে কষ্ট হচ্ছে, তোমাদেরও কষ্ট হবে। আনফরচুনেটলি প্রশ্ন ডিফিকাল্ট হইলে ওনারা এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে মানে এই টাইপের প্রশ্নগুলো দিবেন, যেটি আমি মানে উচ্চারণ করতে পারছি না, এগুলো থেকে ওনারা দিয়ে আমারে তোমার চাপে ফেলতে চাইবে। আমরা একটু নিরাপদ থাকার চেষ্টায় ক্লাসটা করছি, এবং তোমরা একটু পড়বা দয়া করে ভাইয়া। which of the following writers belong to শব্দটা খেয়াল করে ভাইয়া। belong ভার্বটার সাথে প্রিপজিশন টু কিন্তু থাকে। belong ভার্বটাকে কখনো প্যাসিভ সেন্টেন্স লেখা যায় না, বিশেষ পরীক্ষা আসছে। কেউ কোনো কিছু কারো অধীন, এটাই বলছে which of the following writers, নিচের কোন রাইটার belong to the এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান যে পিরিয়ড আছে ইংলিশ সাহিত্যের, এই পিরিয়ডের আন্ডারে কে? এই ক্রিস্টোফার মার্লই হলো এলিজাবেথান পিরিয়ডের একজন রাইটার। ওকে ভাইয়া, তারপর আসো টু বি অর নট টু বি। দেখো এটা খুব সহজ, এটা তোমরা পারা উচিত, আমরা এটা আগেও দেখে আসছি। দেখো ভাইয়া আগে প্রশ্ন আসছে কি টু বি অর নট টু বি, দ্যাট ইজ দা আমাদের ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে, কোশ্চেন আমরা অপশনে পাইছি। এখন বলছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ আ ফেমাস ডায়লগ ফ্রম হ্যামলেট শেক্সপিয়ারের সাথে কানেক্টেড। দেখো ভাই প্রশ্ন এমনি তোমরা পাবা, দেখবা শেক্সপিয়ারের সাথে কানেক্টেড যা আছে সব পড়বা।
ফাইন্ড দা অড ম্যান আউট, এটা খুব ডিফিকাল্ট টাইপের কোশ্চেন, এটা যদি তোমাদের আসে ডিফিকাল্ট হয়ে যাবে। কমপক্ষে এটা পড়ো ভাই, প্রত্যাশা করি ওনারা এখান থেকে কপি করবেন, এবং এর চেয়ে কঠিন দেওয়া ঠিক না। ফাইন্ড দা অড ম্যান আউট মানে চারটা অপশনের মধ্যে কোন ব্যক্তিটা অড। ব্যক্তি অড বলতে এরকম প্রশ্ন চট্টগ্রামে আসছে, জাহাঙ্গীরনগরে বেশি দেখা যায়। অড মানে হলো ভাইয়া এ বি সি ডি, চারটা অপশন, চারটা অপশনে ধরো এটা এটা আর এটা একরকম, আর এটা একটু ভিন্ন। এখানে দুইটা বুন্ডা আছে, এখানে একটা করে বুন্ডা, এখানে দুটা করে বুন্ডা, একটা করে বুন্ডা, এখানে এই তিনটাতে একটা করে বুন্ডা আছে মানে পয়েন্ট আছে, আর এখানে কিন্তু দুটা করে পয়েন্ট আছে, ফলে এটা হলো অড। তো অড মানে কি বোঝায়? চারটা অপশন, তিনটা একরকম একটা ভিন্ন। এটা পার্সোনালিটির দৃষ্টিকোণ থেকে হতে পারে, ভোকাবুলারির দৃষ্টিকোণ থেকে হতে পারে, এবং এখানে লিটারারি মানে কোন কবি কোন যুগের এটা বোঝাতে যায় ওনারা প্রশ্ন করছেন। তাহলে এই চারজনের ভিতরে শুধু জর্জ এলিয়ট পৃথক মানে ভিক্টোরিয়ান যুগের, আর বাকি তিনজন ওনারা তিনজন আলাদা একটা যুগে। দেখো ও যুগের না, এখানে মহিলা পুরুষের কথা বলছে। দেখো জর্জ এলিয়ট হলো মহিলা, বেডি মানুষ, উনি বেডি মানুষ এবং উনি ভিক্টোরিয়ান যুগে, আর থমাস হার্ডি, জোসেফ কনরেড, জেমস জয়সি ওনারা তিনজনে হলো বেডা। হ্যাঁ, তাহলে বেডি আর বেডা, তাহলে এই তিন বেডা মিলে একটা গ্রুপ, এই তিন বেডা মিলে হলো এক গ্রুপ, আর এই বেডি আলাদা। এই বেডি হলো অড, বেডি হলো কি অড, চারজনের ভিতরে একজন বেডি, ফলে ওটাই হলো অড। তারপর আসো ফাইন্ড আউট দা অড ম্যান আউট। দেখো এই একই টাইপের কোশ্চেন, ফাইন্ড দা অড ম্যান আউট। ভাই এটা নিয়ে বেশি প্যারা খাইও না, শুধু এটাই পড়ে যাও কষ্ট করে ভাইয়া। ফাইন্ড দা অড ম্যান আউট কি বলছে? এই সাইডের মধ্যে কোনটা অড? দা ব্লুয়েস্ট আই, সুলা, সুলা কি আবার, এই মার্সি হলো টনি মরিসনের তিনটি বিখ্যাত উপন্যাস, অ্যাজ আই লেই ডাইং হলো উইলিয়াম ফকনারের বিখ্যাত উপন্যাস। তার মানে হলো উপন্যাস এটা, আর কে ও এটা হলো একজনের, এই তিনটা হলো একজনের লেখা। মার্সি, দা ব্লুয়েস্ট আই, সুলা আর মার্সি একজনের লেখা, আর এটা হলো অন্য ব্যক্তি। তার মানে এটা হলো আমাদের অড ম্যান আউট। এটা নিশ্চয়ই কঠিন টাইপের কোশ্চেন আমাদের জন্য, এত ডিপ পড়তে যায় যান জীবন নষ্ট করে না হুদা হুদা ভাই। এই যে ডেভিড কোপারফিল্ড, যেটা সহজ মনে করো ওটার পড়ো, ডিপটা পড়তে পারলে ভালো ভাইয়া, ওয়েলকাম করছি, আমি কি নিরুৎসাহিত করছি না। যারা ডিপ পড়তে পারবো ওয়েলকাম, বাট এত ডিপ পড়তে যায় তুমি, তোমার প্রশ্নের কমপক্ষে 80%, 80 থেকে 90% প্রশ্ন আসবে তোমার গ্রামার, ভোকাবুলারি, তারপর হলো প্যাসেজ, এর বাইরে না। কমপক্ষে 90%, মানে 90 কি 90-95%। বললাম ভাইয়া নির্যাথায়ী প্রশ্ন তোমাদের 2, 3, 4, 5টা যদি বেশি দেয় এরকম হবে, দুইটা পাবা, দুটা তিনটা পাবা। ওকে, ডেভিড কোপারফিল্ড তিনি একজন ভিক্টোরিয়ান নোবেল। ডেভিড কোপারফিল্ড এটা একটা নোবেল, এটা কোন যুগের? ভিক্টোরিয়ান যুগের। চার্লস ডিকেন্সের লেখা, আরো কয়েকটা চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত উপন্যাস আছে, এগুলো ইম্পর্টেন্ট যদিও। ডেভিড কোপারফিল্ড, এই টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, এই যেগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর আসো এলিজি রিটেন ইন আ কান্ট্রি, এটা দেখো Elegy written in a country churchyard is written by Thomas Gray. তারপর আসো ভাইয়া টান দেই আমি, Shakespeare's Measure for Measure is a শেক্সপিয়ারের সাথে কানেক্টেড কিছু পাইলেই পড়ো ভাই। Shakespeare's Measure for Measure is a successful comedy, এটাই পড়ো। Shakespeare's Measure for Measure is a successful comedy, রিডিং করে যাও মনোযোগ দিয়ে একবার, তারপর ব্যাখ্যা পড়ো নিচে। The romantic age in English literature began, শুরু হয়েছে with the publication of, দেখো এই প্রশ্ন আগে পড়ে আসছি ভাইয়ারা, preface to lyrical ballads দিয়ে কিন্তু ইংলিশের রোমান্টিক এজ শুরু হয়েছে, ইংলিশের রোমান্টিক এজ শুরু হয়েছিল। Which of the following books is written by Thomas Hardy? থমাস হার্ডির দ্বারা কোন বইটা লেখা হয়েছে? কোন বইটা লিখেছেন তিনি? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। তারপর আসো ভাই ফ্রেইলটি, দেখো এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, তোমরা নিশ্চয়ই গ্রামার আকারেও পড়ে থাকো এই বাক্যটা। একটা পয়েন্ট, ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন, মানে ফ্রেইলটি মানে ভঙ্গুরতা, দাই মানে তোমার, নেম ইজ উইমেন, এটা ইজ আ ফেমাস ডায়লগ ফ্রম শেক্সপিয়ার। এটা কার ভাইয়া? এটা শেক্সপিয়ারের বিখ্যাত ডায়লগ, ব্যাখ্যা আছে দেখো। উক্তিটি শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। তারপর এটা একটা ডায়লগ, হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট তো কি ভিলেজ বলছিলাম। তাহলে এই যে ফ্রেইলটি, আমাদের পরীক্ষা আসছিল বিশেষ পরীক্ষা, তোমরা গ্রামার আকারে পড়ো নিশ্চয়ই। ফ্রেইলটি, টি ওয়াই থাকলে কোন শব্দকে আমরা কি বলি? নাউন বলি। ফ্রেইলটি শব্দটা কিন্তু পার্সোনাল দৃষ্টিকোণ থেকে কি ভাইয়া? নাউন। দা পোয়েম সলিটারি রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন ব্রিটিশ। হ্যাঁ, এবং পরীক্ষা কিন্তু ওনারা দিয়ে আমাদের পরীক্ষা আসতে পারে, কারণ টেক্সট বুকের সাথে কানেক্টেড। লিরিক্যাল ব্যালেডস, ড্যাফোডিলস, দেখো ড্যাফোডিল। তারপর আসো দ্য মার্চেন্ট অফ ভেনিস, দেখো দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে, কার ব্যাপারে? একজন জুর ব্যাপারে লেখা। দ্য প্লে ক্যান্ডিডা কে লিখেছেন? জর্জ বার্নার্ড শ। ভাইয়া জর্জ বার্নার্ড শ শেক্সপিয়ার, এদের ব্যাপারে কিছু পাইলে এড়ায় যাইও না দয়া করে। জর্জ বার্নার্ড শ শেক্সপিয়ার ব্যাপারে কিছু পাইলে এড়ায় যাইও না। ক্যান্ডিডা কে লিখেছেন? শেক্সপিয়ার। তারপর আসো ভাই, হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য রোমান্টিক পিরিয়ড ইংলিশ লিটারেচার। আমাদের জন্য ডিফিকাল্ট, বাট প্রশ্নটা কমপক্ষে পড়ে যাও।
রাইটার, রোমান্টিক পিরিয়ডের লেখক। এসটি কলেজ মানে স্যামুয়েল টেইলর কলেজ, স্যামুয়েল টেইলর কলেজ দিয়ে আমাদের টেক্সট বুকের সাথে কানেক্টেড পয়েন্ট অফ ভিউ আছে কিন্তু। হ্যাঁ, দ্য ক্লাইম্যাক্স, দেখো দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স এট দ্য হাইট, ভাইরা কিন্তু আগেও পড়ে এসেছিলাম ফিগার অফ স্পিচের সময়। লন্ডন টাউন, দেখো লন্ডন টাউন ইজ ফাউন্ড, পাওয়া গেছে ইন আ লিভিং বিং ইন দ্য ওয়ার্কশপ। দেখো ওয়ার্কস মানে কিন্তু কাজ না, ওয়ার্কস মানে হলো কোন একটা লিখনি, কেমন ওয়ার্কস ভাই বলে আসছিলাম চার্লস ডিকেন্সের লিখনিতে লন্ডন টাউনের কথা পাওয়া গেছে। তারপর চাইল্ড ইজ দ্য ফাদার, দেখো এটা দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই, টেক্সট বুকের একটা কবিতার লাইন এটা। দেখো এই চাইল্ড ইজ দ্য ফাদার দিয়ে আমাদের বিউবি ভর্তি পরীক্ষা এই বছর আসছে যদি আমি ভুল না বলে থাকি। চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এই তাহলে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কথাটা বলা হয়েছে। বিউবি ভর্তি পরীক্ষা আসছে, আমি সন্দেহ ছিলাম কোথায় যেন আসছে, এখন মনে পড়লো অবশ্য বিউবি ভর্তি পরীক্ষা আসছে এই বছর। তারপর দেখো ম্যান ইজ আ পলিটিক্যাল এনিম্যাল, ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল, মানুষ একজন রাজনৈতিক প্রাণী। এটা কে বলেছিলেন? এরিস্টটল বলেছিলেন। হু ইজ নোন as the poet of nature, ভাইয়া কিন্তু মুখে মুখে বলছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কেমন poet of nature ওনাকে বলা হয়। তারপরে আসো আ প্যাসেজ টু ইন্ডিয়া, E.M. ফস্টার, অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের জন্য এই প্যাসেজ টু ইন্ডিয়া, E.M. ফস্টার এটা একটা উপন্যাস। এবং কি লেখা আছে দেখো, ব্যাখ্যাটা একটু পড়ো ভাইয়া, আমাদের সাবকন্টিনেন্টের সাথে কানেক্টেড যেহেতু। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই W.B. Yeats, উইলিয়াম বাটলার ইয়ার্স, ওনার বাড়ি হলো আয়ারল্যান্ডে। হু অফ দ্য ফলোইং রাইটার্স ওয়াজ নট আ নোভেলিস্ট, কে নোবেলিস্ট ছিলেন না? W.B. Yeats নোবেলিস্ট ছিলেন না, তাহলে চার্লস ডিকেন্স, জেমস জয়েস, জেন অস্টিন ওনারা নোবেলিস্ট ছিলেন। উইলিয়াম বাটলার ইয়ার্স ছিলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এন্ড ক্রিটিক। তারপর দেখো জেরনশন ইজ আ পোয়েম বাই T.S. Eliot, আমেরিকান তিনি। তারপর আসো ভাই শেক্সপিয়ারের সাথে কানেক্টেড কিছু মিস করো না দয়া করে ভাইয়া। টেম্পেস্ট ইজ শেক্সপিয়ারস লাস্ট প্লে, তাহলে শেক্সপিয়ারের লাস্ট প্লে কোনটা? শেক্সপিয়ারের লাস্ট প্লে হলো টেম্পেস্ট। শেক্সপিয়ারের লাস্ট প্লে কোনটা ভাইয়া? টেম্পেস্ট। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম এলিজি রিটেন ইন কান্ট্রি সার্চেড, ভাইরা আগেও পড়ে আসছি, রিপিটেড কোশ্চেন। থমাস গ্রে। তারপর আসো হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলপন লিখেছেন বেন জনসন, একটু ব্যাখ্যা পড়বা। তারপর শেক্সপিয়ারস কম্পোজ, দেখো শেক্সপিয়ারের সাথে কানেক্টেড, শেক্সপিয়ার কম্পোজড মাচ অফ হিজ প্লেজ ইন হোয়াট সর্ট অফ ভার্স। এটা তোমাদের পরীক্ষা আসার মতো খুব ডিফিকাল্ট কিছু না, এবং এটা ভর্তি পরীক্ষায় আমাদের জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখা গেছে। শেক্সপিয়ার কম্পোজ মাচ অফ হিজ প্লেজ ইন হোয়াট সর্ট অফ ভার্স, ল্যাম্বিক পেন্টামিটার। তারপর আসো ভাইয়া, এটা ভাইয়ার আগেও পড়েছিলাম ফিগার অফ স্পিচ আকারে, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন এজ এলিটারেশন। ওই যে ড্যাড ডাজ ডাবল ডিলিং ইন আ ডে, ড্যাড ডাজ ডাবল ডিলিং ইন আ ডে, এই সাউন্ডটা রিপিট হচ্ছে, আমরা বলি কি ভাইয়া? এলিটারেশন। তারপর আসো which of the following is not a poetic tradition কোনটা না? দা অকাল্ট, এটা বিসিএস পরীক্ষায় রিপিটেড কোশ্চেন। তারপর আসো what is the funny poem of 5 lines called, দেখো এটা তোমাদের পরীক্ষা আসার মতো এবং জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা আসছে। what is the funny poem of 5 lines called, 5 লাইনের ফানি কবিতার কি বলে ভাইয়া? লিমেরিক। তারপর আসো who wrote বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, KST কলেজ মানে স্যামুয়েল টেইলর কলেজ। রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট, বেসিক কথা পড়ে যাইও। অথেলো গেভ, এটা কিন্তু ভাইয়া আমাদের টেক্সট বুকের সাথে কানেক্টেড। হ্যাঁ, অথেলো গেভ ডেসডেমোনা হ্যান্ডকারচিফ অ্যাজ আ টোকেন অফ লাভ, হ্যান্ডকারচিফ মানে রুমাল দিয়েছিল। ব্যাখ্যা পড়ো একটু, শেক্সপিয়ারের সাথে কানেক্টেড যেহেতু। পিবি শৈলী মানে পার্সি বৈশি শৈলীজ Adonais is an elegy মানে শোকগাথা on the death of John Keats বিখ্যাত মানুষ, পার্সিভাসি শৈলী জন কিটস বিখ্যাত মানুষ ইংলিশ সাহিত্যে, কেমন? তারপর আসো দ্য কম্পারিজন, দেখো ফিগার অফ স্পিচ, দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর এজ লাইক যদি বাক্যে উল্লেখ থাকে তুলনা বোঝায় আমরা অবশ্যই সিমিলি বলি। আর এই সিমিলি বলতে ভাইয়ারা এক্সপ্লিসিট শব্দটা খেয়াল করতে হবে, এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিট যদি হয়, ইমপ্লিসিট মানে তখন বাক্যে এজ লাইক উল্লেখ থাকবে না, বাক্যের অর্থ করতে গেলে আমরা এজ লাইক কে নিয়ে আসতে হয়, তখন সেটা আমরা বলি কি ভাইয়া? মেটাফর। প্রেস্টোরিয়ান পিরিয়ড ইংলিশ লিটারেচারে কখন শুরু রেফার করে? এই 1660 ব্যাখ্যা আছে, রিডিং পড়ো, খুব ভেজাল নিও না। দ্য সান অলসো রাইজেস ইজ আ নোভেল রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে, এটা আগে পড়ে আসছি ভাইয়ারা কিন্তু। তারপর আসো হু ইজ দ্য অথর অফ ম্যান এন্ড সুপারম্যান, দেখো ভাই ম্যান এন্ড সুপার বলছিলাম জর্জ বার্নার্ড শ, এদেরকে মিস করো না। জর্জ বার্নার্ড শ, ম্যান এন্ড সুপারম্যান কে লিখেছেন? জর্জ বার্নার্ড শ। দ্য মোস্ট এটা আগেও পড়ছি, দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার জনাথন সুইফট। জ্যাকোবিয়ান পিরিয়ড কখন পড়ো? ব্যাখ্যা আছে একটু, হ্যাঁ, খুব ডিপ মুখস্থ করতে যায় ভেজালে পড়ো না। যেটারে কঠিন মনে হবে ভাইয়া এটারে একটু রাইখা যাইও, যেটারে খুব বেশি কঠিন মনে হবে এটারে পড়তে যাইয়া অনেক সহজ প্রশ্নরে মিস করে যায় না। লিটারেচার থেকে প্রশ্ন যা আসবে আমার প্রত্যাশা এবং এমনটাই হওয়া উচিত যে প্রশ্নগুলো আসবে ভাষা
টেক্সট বুকের সাথে কানেক্টেড। যদি ওনারা কোনো কারণে বিসিএস এর লিটারেচারের মধ্যে তোমাদের প্রশ্ন করেন, নিশ্চয়ই সেটা হবে তোমাদের প্রতি জুলুম, অত্যাচার। কারণ তোমাদের পক্ষে ওই বিসিএস এর স্টুডেন্টদের মতো সময় নিয়ে লিটারেচার পড়া সম্ভব না। যদি কারো পক্ষে সম্ভব হয় মোস্ট ওয়েলকাম, বাট ভাইয়া যদি কারো পক্ষে মানে সম্ভব না হয়, গ্রামার ভৌগোলিক আবার করতে পারো না, তাইলে সর্বোচ্চ প্রশ্নগুলোর সমাধান করে চলে যাবা, না? আসো, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা আমাদের পরীক্ষার টেক্সট বুকের সাথে কানেক্টেড। ওয়্যার ডু দ্য ফলোইং লাইনস অকার ইন? অ্যালোন, অ্যালোন, অল, অ্যালোন, অ্যালোন অন আ ওয়াইড ওয়াইড সি। এটা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটাও কিন্তু একটা লিরিক্যাল ব্যালেন্সের অন্তর্ভুক্ত। আমাদের এইচএসসি ইংলিশ টেক্সট বইতে আছে, এসটি কলেজের লেখা। এসটি কলেজ মানে হলো স্যামুয়েল টেইলর কলেজ। তারপর আসো ভাইয়া, for God's sake, এটা for God's sake hold your tongue and let me love. This line is written by John Donne, হ্যাঁ? তারপর আসো, of the following authors who wrote an epic লিখেছেন, বলেছেন এপিক শুনলে বুঝবা জন মিল্টন, প্যারাডাইজ লস্ট এন্ড প্যারাডাইজ রিগেইনড। ইউফেমিজমের ব্যাখ্যা বাইরে পড়ছি, ইনঅফেন্সিভ, একসাথে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন মানে হলো শালীন ভাষা। হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট? আলেকজান্ডার পোপ ভিক্টোরিয়ান পোয়েট না? ব্যাখ্যা আছে, একটু রিডিং করেও বেশি চাপ নিও না এগুলোতে, এই টাইপের প্রশ্নে। বাট এই টাইপের প্রশ্ন আসতেও পারে। দ্য প্লে স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই কে? থমাস কিড। Who among the following Indian English writers is famous novelist? Indian English writers. Who among the following Indian English writers is famous novelist? Indian writer মধ্যে কে জনপ্রিয় নোবেলিস্ট? আর কে নারায়ণ দিয়ে আমাদের এইচএসসি ইংলিশ টেক্সট বই একটা গল্প ছিল এক সময়, এখন আর নাই, হ্যাঁ? The word panegyric, দেখো panegyric মানে হলো elaborate praise। তোমরা এটা ভোকাবুলারি আকারে পরীক্ষায় প্রশ্ন পাইতে পারো। The word panegyric means elaborate praise। তারপর আসো ভাইয়া, which period is known as the golden age of English literature? এটা তোমরা অবশ্যই পারা উচিত, বেসিক ভাষা কোশ্চেন। অবশ্যই এলিজাবেথান এজ কে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়, বাংলায় কিন্তু এরকম একটা গোল্ডেন এজ আছে। তারপর আসো ভাইয়া, A Christmas Carol is a short novel by Charles Dickens ভাইয়া ইম্পর্টেন্ট। তোমরা মানে পুরোটা রিভিশন দিলে বুঝবা কিছু নাম আছে কমন, যেমন শেক্সপিয়র, জর্জ বার্নার্ড শ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, চার্লস ডিকেন্স, এগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন। তারপর আসো, এই যে দেখো ভাইয়া কতবার এই প্রশ্নটা পাইছি আমরা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ আ ফেমাস soliloquy ফ্রম হ্যামলেট। আমরা আগেও কিন্তু পড়ে আসছি। দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ আ মক হেরোইক পোয়েম। দেখো, which of the following is not an American poet? আমেরিকান কে না? দেখো ভাই, এই টাইপের প্রশ্ন তোমাদের টেক্সট বইয়ের কোশ্চেন গুলো, এই চারটা নামই তোমাদের ইংলিশ টেক্সট বইতে আছে কিন্তু। দেখো, উইলিয়াম বাটলার ইয়ার্স, উনি আইরিশ, আর রবার্ট ফ্রস্ট ইংলিশ, তিনি আমেরিকান। আমাদের কবিতা আছে ইমিলি ডিকিনসন, ল্যাংস্টন হিউজেস, এবং এই ল্যাংস্টন হিউজেস কিন্তু একটা ড্রিম কবিতা লিখেছেন। ড্রিম কবিতা দুজন লিখছে, একটা লিখছে হলো ডিএইচ লরেন্স যে আছিল, ওই লরেন্স গে লিখছে একটা, ডেভিড হার্বার্ট লরেন্স হে তো ব্রিটিশ, আর ল্যাংস্টন হিউজেস যে সে কিন্তু আমেরিকান। তার মানে রবার্ট ফ্রস্ট, ইমিলি ডিকিনসন, ল্যাংস্টন হিউজেস ওনারা ছিল আমেরিকান, আর ডব্লিউবি ইয়ার্স যে সে কিন্তু আইরিশ। এবং এই প্রশ্ন আবার এমনি আসতে পারে উইথ অড ম্যান আউট। ভাইরা পড়ছিলাম না, অড ম্যান আউট মানে কি? এই সাইডদের ভিতরে কোনতে অড। ওকে, তারপর আসো ভাই, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, এই যে এইটাতে একটু পড়ে রাখতে হবে, 1564 সাল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন 1564। টেনিসন ইন মেমোরিয়াম ইজ অ্যান এলিজি অন দ্য ডেথ অফ আর্থার হেনরি হ্যালাম। সুইট হেলেন, দেখো, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস, দ্য সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্লে ডক্টর ফাস্টাস। আমাদের জন্য কঠিন টাইপের কোয়েশ্চেন, এগুলো তো আমরা উপন্যাস পড়তে যাইবো না। কোশ্চেন করে যাওয়া, হোয়াটস ইন আ নেম দ্যাট উইচ উই কল আর রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট? হু সেড দিস? জুলিয়েট বলেছিলেন। আমাদের জন্য এটি কঠিন টাইপের কোশ্চেন। আমি শেষ করবো, মেন্স লাভ ইজ অফ মেন্স লাইফ আ থিং অ্যাপার্ট, দিস টিস উইমেন্স হোল এক্সিস্টেন্স, দিস ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ লর্ড বাইরন। ভাই এগুলো পড়া তো মুশকিল, ভাই পড়ে যাবে কষ্ট করে, তোমাদের পড়তে হবে। এই জন্য শেষ করে দিই ভাইয়া, who translate the রুবাইয়াত of উমর খাইয়াম, এটা কে ট্রান্সলেট করছে হলো এডওয়ার্ড ফিটজেরাল্ড। এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার এসেছিল। বি ইউনিট বা ডি ইউনিটে, আলিসেস ইজ আ নোবেল রিটেন বাই জেমস জয়সি, আমেরিকান তিনি। তারপর দ্য শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই গাই ডে, ভাই রিডিং পড়ো ভাই কমপক্ষে ভাইয়া। all the perfumes of Arabia will not sweeten this little hand, who said this? Macbeth বলছিল, মানে এটা শেক্সপিয়ারের সাথে কানেক্টেড জিনিস কিন্তু পড়ো। তারপরে where are the songs of spring? where are they? think not of them, though has the music too, who wrote this? John Keats এর কথা বলছিলাম, ইম্পর্টেন্ট আকারে পড়ো, হ্যাঁ।
আমি শেষ করে দেই বিসিএস এর ব্যাপারে আমার কথা কি ভাইয়া, এই 41st 2nd 3rd 4th 5th 46তম বিসিএস পর্যন্ত তোমরা যত সাহিত্যের প্রশ্ন আসছে এগুলো ভালো করে পড়বা। পড়ার প্যাটার্ন ভাইয়া বলছি আমি তোমাদেরকে, তারপর টেক্সট বুকের পয়েন্টটাতে নিয়ে যাব, কোটেশনে নিয়ে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আমি আর না পড়ি ভাই, নিজেরা পড়লে মোটামুটি বুঝবা। ভাইয়ার আইডিয়াটা মোটামুটি বুঝছো সবাই? প্রশ্ন আছে, উত্তর আছে, ব্যাখ্যা আছে, প্রশ্ন উত্তর ব্যাখ্যা, প্রশ্ন উত্তর ব্যাখ্যা, শেষ কর আর ভাবতেছি না। এই তাহলে এই 46 পর্যন্ত কাজ কি ভাইয়া? লিটারেচারের জন্য বিসিএস এর প্রশ্ন অনেকগুলো, মানে অনেক বড় পিডিএফ দেখে ভয় পাইও না, প্রশ্ন আছে মোটামুটি 3-4 বেশি না, কত 200-250 এরকম। প্রশ্নটা পড়বা, উত্তরটা করে দাও মনোযোগ দিয়ে। শেক্সপিয়র, উইলিয়াম ওয়াটসন, জন কিটস, চার্লস ডিকেন্স, আর দুইজন নাম বলছিলাম, এদেরকে একটু বেশি করে পড়বা। এদের ব্যাপারে কোশ্চেন পাইলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ পড়বা, মানে কোশ্চেন নিচে ব্যাখ্যা আছে এটা পড়বা। আবার আলাদা করে শেক্সপিয়রের জীবন কাহিনী পড়া, শেক্সপিয়রের 37 সব মুখস্থ করে বই থাকো না, হ্যাঁ দরকার নাই তোমার বরং ওই গ্রামার ভৌগোলিক তারা তাইলে আবার ওখানে খারাপ করে ফেললো, ওখান থেকে প্রশ্ন বেশি আসবে। তাহলে প্রশ্নগুলোর উত্তর আগে প্রশ্ন পড়বা, উত্তর বলে দেবা, তারপর এসে ব্যাখ্যা বিশ্লেষণ পড়বা। বিশেষ করে এই যে কয়টা নাম বললাম, এই কয়টা নামের আন্ডার যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু রিভিশন দিবা। এবং আসো টেক্সট বুকের আগে ভাইয়ারা কিছু কোটেশন দেখি কুইক করে। হ্যাঁ দেখো, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সহজ, জন কিটসের লেখা। জন কিটসের এই কোটেশনটা কোথায় থেকে নেওয়া হয়েছে তোমাদের নাও আসতে পারে, তারপরও আমরা অড অমাইগ্রেশন আর এটা আগে করেছি বিসিএস প্রশ্ন সমাধানে। দেখো ভাই, তারপর আসো ভাইয়া, এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর ইভার, এটা আমরা পড়ে আসছি না জন কিটসের কথা। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, আলেকজান্ডার পোপ বলেছিলেন। আ সিঙ্গেল স্টেপ ফর ম্যান, আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, নেইল আর্মস্ট্রং এর কথা। এটা টেক্সট বইতে কিন্তু ছিল একটা সময়, এখন নেইল আর্মস্ট্রং নাই। তারপর নাকি আছে তো মনে হয় নেইল আর্মস্ট্রং এখন তোমাদের কাছে। ওই যে কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তারাস্কোভা আছে তো, যদি ওরা থাকে তাহলে নেইল আর্মস্ট্রং থাকার কথা। তাহলে এই কথাটা কিন্তু ওনার কথা নাকি নাই? আসো এটা পড়ে রাখতে হবে, কারণ আমাদের লিটারেচার মোডের বা সাধারণ জ্ঞান আকারও কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসতেই পারে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, উইলিয়াম শেক্সপিয়রের জুলিয়াস সিজার থেকে নেওয়া। তারপর ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট থেকে নেওয়া। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ এন্ড অল দ্য মেন এন্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স, উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া। এই কিগুলো বলা যেতে পারে কোটেশন গুলো কে লিখেছেন, কোথা থেকে আসছে, এই কথাটা একটু যদি ভালো করে পড়ে যেতে পারো ভাইয়া, তাহলে এই কোটেশন টাইপের কোশ্চেন থেকে কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো। এখানে খুব বেশি দেওয়া নাই, আমার কাছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে 40টার মতো, এবং পরীক্ষায় দেখবা এগুলো বেশি এসছে। হ্যাঁ এগুলো পড়বা। প্লাস এখন যেটা দেখাবো এটা ম্যান্ডেটরি ভাইয়া, এটা ম্যান্ডেটরি পড়তেই হবে, এটা অবশ্যই পড়তে হবে, এটা তোমাদের জন্য 100% পড়তে হবে। এবং এই পয়েন্টটা আমাদের জিএসটির বি ইউনিটে খুব কাজে দিবে। কারণ এবং আমি তো আগেই বলছিলাম তোমাদেরকে ভাই, তোমাদের লিটারেচার টাইপের প্রশ্নগুলো অবশ্যই টেক্সট বুকের সাথে কানেক্টেড হয়েই আসা উচিত। কারণ তোমাদের তো এখন বিশেষ পরীক্ষা নেয় না, তোমার নেবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাটা হয় এইচএসসি পড়াশোনার উপর, তাহলে এইচএসসি ইংলিশ টেক্সট বইতে যে লিটারেচার টাইপের প্রশ্ন আছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আসা উচিত। এর বাইরে আসলে তোমাদের উপর চাপ দিব না। আসো ভাই, ড্রিমস ভাইয়ার বলছিলাম, ড্রিমস দুটা কবিতা আছে। একটা কবিতা লিখেছেন ডিএইচ লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, ওনার বাড়ি ইংল্যান্ডে। কবিতা দুটো লাইন, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি এন্ড মেক দেম কাম ট্রু, প্রথম লাইন আর শেষ লাইন। হ্যাঁ দেখো, এই কবিতা থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে কিন্তু রিটেন আকারের প্রশ্ন আসছে। দেন ড্রিমস আরেকটাকে লিখেছেন, ড্রিমস আরেকটা লিখেছেন ল্যাংস্টন হিউজেস, আমেরিকান। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফার্স্ট শব্দ কিন্তু ভাইয়া অ্যাডভার্ব, এটা দিয়েও পরীক্ষা আসছিল অ্যাম্পলিফাই দিয়ে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটা ফার্স্ট লাইন আর শেষ লাইন, এটা স্বপ্নটাকে ধীরে আঁকড়ে ধরো, ফার্স্ট শব্দ এখানে অ্যাডভার্ব। তারপর আসো ভাই, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা দিয়ে আমাদের বিউবি ভর্তি পরীক্ষা আসছে। এটা কবিতা না কিন্তু, মানে এটা একটা বই যেটা লিখেছেন সিগমন্ড ফ্রয়েড, ওনার বাড়ি হলো জার্মানিতে, উনি একজন জার্মান। তারপরে দ্য স্কুল বয়, দেখো বিশেষ পরীক্ষার প্রশ্ন পেয়েছিলাম না, দ্য স্কুল বয় উইলিয়াম ব্লেক লিখেছেন, তিনি একজন পোয়েট এবং পেইন্টার। প্রথম লাইন হলো আই লাভ টু রাইজ, রাইজ শব্দটা হইয়া ইনট্রানজিটিভ ভার্ব, কারণ তারপর কিন্তু অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে এটা হলো আমাদের শেষ লাইন। তারপর আসো ভাইয়া, দোজ উইন্টার সানডেজ, দেখো রবার্ট হেইডেন, তিনি একজন আমেরিকান। প্রথম কবিতা, প্রথম লাইন হলো সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি, আর্লি শব্দ নিশ্চয়ই একটা অ্যাডভার্ব। লাভস অস্টিয়ার এন্ড লনলি অফিস, এটা শেষ লাইন। তারপর আসো এই মাদার ইন ম্যানভিল, এটা একটা স্টোরি। মার্জরি কিনান রলিংস, মানে এম কে রলিং, তিনি একজন আমেরিকান। তারপর অ্যালন, এটা কে লিখেছেন, মায়া অ্যাঙ্গোলা, আমেরিকান। লাইং থিংকিং ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালন, ভাই পৈরো, টেক্সট বুকের পয়েন্ট অফ ভিউটা ম্যান্ডেটরি। ফ্রম সেপ্টেম্বর 1, 1939, ডব্লিউ.এইচ. অর্ডেন লিখেছেন, অ্যাংলো আমেরিকান তিনি। তারপরে দেখো প্রথম লাইন কি, আই সেট অন ওয়ান অফ দ্য ডাইভস, এই যে ডাইভস মানে হলো মদ্যপশালা, মানে যেখানে মদ পান করে আর কি। তাহলে ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল আমরা জানি, আর শেষ লাইন হলো অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট।
এন্ড দেন আসো দ্য ওল্ড ম্যান এট দ্য সি, ভাইয়েরা এটাও পড়ে এসেছি। আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে আমরা 4-5টা প্রশ্ন বিশেষ পরীক্ষা দেখেছি। দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ স্টোরি কে লিখেছেন? আর্নেস্ট হেমিংওয়ে, তিনি একজন আমেরিকান। তারপরে দেখো ভাই, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার একটা ব্যালেট ঢাকা ইউনিভার্সিটি বিউনিটি আসছিল, লিখেছেন এসটি কলেজ মানে স্যামুয়েল টেইলর কলেজ, তিনি একজন ইংলিশ। প্রথম লাইন হলো ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, পানি কিন্তু খাওয়ার মতো পানি নাই। তারপর ডাব্লিউবি ইয়ার্স নিয়ে পড়ে আসছে, তিনি একজন আইরিশ, লিখেছেন দ্য লেক আইল অফ ইনিসফ্রি। প্রথম লাইন হলো আই উইল অ্যারাইজ এন্ড গো নাও এন্ড গো টু দ্য ইনিসফ্রি, শেষ লাইন আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর। তারপর আসো মাইনর বার্ড, রবার্ট ফ্রস্ট নিয়ে পড়েছিলাম, তিনি আমেরিকান। মাইনর বার্ড আমেরিকান, তিনি একজন রবার্ট ফ্রস্ট। আই হ্যাভ উইশড আ বার্ড উড ফ্লাই অ্যাওয়ে ইন ওয়ান্টিং টু সাইলেন্স এনি সং, শেষ লাইন। তারপর আসো ভাই, দ্য টাইগার উইলিয়াম ব্লেক নিয়ে আমরা আগে পড়েছিলাম স্কুল বয়। দ্য টাইগার উইলিয়াম ব্লেক, তিনি পেইন্টার এবং পোয়েট, ইংলিশ। টাইগার বার্নিং ব্রাইট, ডেয়ার ফ্রেম, দাই ফিয়ারফুল সিমেট্রি, এটা ফার্স্ট লাইন আর শেষ লাইন। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা ইমিলি ডিকিনসনের কথা ভাইয়া বলেছিলাম, টেক্সট বইয়ের কোশ্চেন। আমেরিকান তিনি, ফার্স্ট লাইন হলো বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, শেষ লাইন উই পাস দ্য সেটিং সান। টু দ্য মুন পার্সি বৈশু শেলির কথা বলেছিলাম, তিনি বিখ্যাত একটা কবিতা লিখেছিলেন ওজিমেন্ডিয়াস দিয়ে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন ওজিমেন্ডিয়াস। টু দ্য মুন কে লিখেছেন? পার্সি বৈশু শেলি, পেবি শেলি তার সংক্ষিপ্ত নাম, ইংলিশ রোমান্টিক কবি তিনি। আর্ট দো পেল ফর ওয়ারিনেস, শেষ লাইন হলো অ্যামং দ্য স্টার্স দ্যাট হ্যাভ আ ডিফারেন্ট বার্থ। তারপরে মাই হার্ট লিফটস আপ ওয়েন আই বিহোল্ড, এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিখ্যাত ইংলিশ রোমান্টিক পোয়েট অফ নেচার, ওনাকে বলা হয়। মাই হার্ট লিভস ওয়েন আই বিহোল্ড বাউন্ড ইচ টু ইচ বাই ন্যাচারাল পিটি, এটা হলো আমাদের শেষ লাইন কবিতাটার। এন্ড দ্য শেষ কথাবার্তা হলো আমাদের সানফ্লাওয়ার, এটা লিখেছেন কি? উইলিয়াম ব্লেক, দেখো ইংলিশ কবি তিনি, ওই যে একটু পড়লাম প্রথম লাইন আর শেষ লাইন। তারপরে শি ওয়াক্স ইন বিউটি, যদিও সিলেবাসে নাই। শি ওয়াক্স ইন বিউটি লর্ড বাইরনের লেখা, তিনি একজন ইংলিশ কবি। প্রথম লাইন শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট, সিমিলি এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, শেষ লাইন। এবং আই ডাইড ফর বিউটি দিয়ে আরেকটা কবিতা আছে, কি? ইমিলি ডিকিনসন লিখেছেন, তিনি আমেরিকান। প্রথম লাইন আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার্স মানে স্বল্পতা, এন্ড কাভার্ড আপ আওয়ার নেমস, শেষ। অড অন আ গ্রেসিয়ান আর্ন আমরা পড়েছিলাম ভাইয়া জন কিটসের, ওই যেখান থেকে বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি আছে। অড অন আ গ্রেসিয়ান আর্ন, এটার কবিতা, এটার একটা বিখ্যাত লাইন, বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি। মোটামুটি এই ছিল তোমাদের জন্য আমার ক্লাস। আমার প্রত্যাশা থাকবে যে তোমরা এটাকে, এই পিডিএফটারে মনোযোগ দিয়ে ভালো করে পড়বা, প্লিজ একবার দুবার রিভিশন দিবা। যেভাবে বলেছিলাম ভাইয়া, টেক্সট বুকের এই কবিতাগুলোর যিনি লিখেছেন তার নাম, বাড়ি কোথায়, কবিতার প্রথম শেষ লাইন একটু ভালো করে মুখস্থ মতো রাখবা। বলা হইতে পারে এই কবিতাটা কে লিখেছেন, এই কবিতাটা, এই লাইনটা কোন কবিতা, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও আসতে পারে। এরপরে বললাম বিসিএস কোটেশন গুলো পড়বা, এবং বিসিএস এর যে প্রশ্নগুলোর কথা বললাম, প্রথমত তুমি শুধু কোশ্চেন আনসার রিভিশন দিয়ে যাবা, দেন আইসা তুমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ার চেষ্টা পড়বা। এবং বিশেষ করে একটা নামের কথা বলছিলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেক্সপিয়র, জন কিটস, তারপরে চার্লস ডিকেন্স, এদেরকে একটু পড়বা। এবং বিসিএস এর লিটারেচার টাইপে যদি কেউ পড়ে থাকো, তুমি তো জোস করবা, প্রশ্ন যত কঠিন হোক ওনারা তুমি আনসার করতে পারবা। তবে আমার প্রশ্ন হলো ভাই, এত কঠিন করে তুমি পড়তে গেলে তোমার মূল প্রস্তুতিতে খুব আঘাত আসবে। গ্রামার, ভোকাবুলারি, তারপরে প্যাসেজ, পিন পয়েন্ট এরর, কারেকশন, এগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিটারেচার থেকেও প্রশ্ন আসবে 2, 3, 4, 5টা। এই তো, তোমাদের সবার জন্য শুভকামনা। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই পয়েন্টটা সহজ করার জন্য। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।